যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই, এইটা রবীন্দ্রনাথের কথা ছিল। এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে যে অধিকার 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন, যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল, আপনারা এই অধিকার কেউ কেউ ফিরাই আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হইল। সবই ঠিকঠাক মতো হইল। আপনারা এই মঙ্গলবারে এই জায়গায় দাঁড়াইয়া বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন, অনেকেই ওয়েট করেন নাই, অনেক আবেগ ছিল, যার কারণে আজকের এই ধ্বংসলীলা। আমি আরো জিনিস বলতে চাই, এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে, প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি। এই যে শুক্র শনি গেল, এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা। এই ছাত্ররা তো আর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই, জঙ্গিরা ঢুকে গেল। আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন, আর ওই দিকে প্রায় 826 জঙ্গি, সে 80টার মতো রাইফেল টাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা, এরা নিরীহ, এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান? তারা তো সংস্কারের কথাই চাচ্ছিল, সরকারও সংস্কার চাচ্ছিল, মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও, যারা বয়স্ক যারা আছেন, তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এইটা বুঝতে পুরাপুরি ব্যর্থ হয়েছেন। তারা তাদেরকে একদম লাইটলি নিছেন, তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয়, এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে। কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক, এরা নতুন নতুন চিন্তা করে, এরা সারা পৃথিবী দেখে অভ্যাস। আপনি জানেন যেখানে 18 সালে এরা পথে নামে আসছিল, এখন আবার যে ঘটনাটা ঘটলো, এইটা প্রশাসনও চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন। এবং আরেকটা ব্যর্থতা আছে, আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র, এরা অ্যাক্টিভ, তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে। সরকারেরও বোঝা উচিত ছিল যে যে কোনো একটা আন্দোলন হোক না কেন, আজকে ছাত্র, কালকে অন্যদের আন্দোলন হোক, এইটার মধ্যে জঙ্গিরা এসে ঢুকবে, জামাত শিবির এসে ঢুকবে। এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে, এটা বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। আমি সরকারকে দাবি জানাবো, যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের, এটা গেজেট আকারে প্রকাশ করে, কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের, এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে। কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না, প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না। কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন, বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের, এই বিশ্বস্ততা নাই। আরেকটা জিনিস বলতে চাই, আকাশের যে জায়গায় মেঘ জমা হয়, আইসা বৃষ্টি পড়ে আদালতের উপর। আপনি বিভিন্ন সংসদের ঝামেলা, নীতি নির্ধারণের ঝামেলা, এগুলা সব কেন আইসা সুপ্রিম কোর্টের বৃষ্টিপাত হইতে হবে? এগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না। সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের মেঘগুলা যথেষ্ট। পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী 18 সালে শেষ করে দিচ্ছেন, এইটারে হাইকোর্টে নিয়ে আসা, এইসব ঝামেলা, মানে মেঘ জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় হচ্ছে গিয়ে সব সুপ্রিম কোর্টে। আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ এতে ক্ষুণ্ণ হয়, পরবর্তীতে এইসব বিষয়ে যেন আরো সচেতন থাকেন সুপ্রিম কোর্ট, এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে, এবং দ্রুত আমি মনে করি গ্যাজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো, তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা যা চাইছিলা তার চেয়ে বেশি তোমরা পাইছো। এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো, যারা আজকে এত বড় ক্ষতি করছে, বিটিভি জ্বালাই দিছে, এরা মেট্রো রেল জ্বালাই দিছে, মিরপুরবাসী এখন সারা 1 বছর কান্না করলে এই পাপ মোচন হবে না। আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভেঙে দিত, শুধু চান্স পায় নাই। এরা আসলে এইবার প্রমাণ হয়েছে, এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও উনার কাছে ক্ষমতা নিরাপদ, আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে, এই 2-3 দিনের মধ্যে দেখছেন। একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগল কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক বাইরে 1 মিনিট বক্তব্য আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে।
আমি 247 ইনভোক করতেছি এখানে। 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন আসেন আপনারা বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার। এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই সময় শেষ, 1 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, এরপরে আমি বলতে চাই, মাননীয়, আমি সিলেটের মানুষ। আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন। আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না, এইরকম 22-এর বন্যা, 24-এ বন্যা, আমরা একেবারে ডেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে, এইটা দেখতে হবে। মাননীয় স্পিকার, অনেকে সন্দেহ করে মিঠামইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ। যদি হয়, এইটারও মডিফাই করতে হবে, কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না। মাননীয় স্পিকার, আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি। 25 লক্ষ টাকার 25 কোটি টাকার কথা বলা হয়েছে। আমি বরাদ্দ, মাননীয় সদস্য, আজকে বক্তার তালিকা অনেক বড়, 1 মিনিটে শেষ করুন। আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি। এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি ফেসবুকে দিয়েছি, হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি, কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে, এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি। আমার একটা বিশ্বাস, সব দুর্যোগের মধ্যে উনি আমাদেরকে পার করাবেন, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই, কিন্তু তার ভরসা ডালের উপর না, তার ভরসা পাখার উপর। কারণ বিশ্ব ব্যাংকও ভাবছিল যে ডাল ভেঙে উনি পড়ে যাবেন, পদ্মা সেতু বানাইতে পারবেন না, কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পড়েন নাই, নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব ব্যাংকে। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন